সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী এবং যারা দেখছেন, আমি মোহাম্মদ আব্দুল মালিক, সহকারী শিক্ষক, বগুড়া জেলা স্কুল। বগুড়া জেলা স্কুল অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা আজকে আমাদের নির্দিষ্ট পাঠ শুরু করি। আজকের পাঠের আলোচ্য বিষয় অধ্যায় 6 জীবের পরিবহন, পার্ট 1। এই অধ্যায় দুটি অংশে ভাগ করা হয়েছে। একটি পার্ট 1 উদ্ভিদের পরিবহন আর পার্ট 2 জীবের পরিবহন। জীবের পরিবহন পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে 1 নম্বর উদ্ভিদ পরিবহনের ধারণা লাভ করতে পারবে, উদ্ভিদ ও পানির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, ইমবাইবেশন ব্যাপন এবং অবিশ্রবণের সংজ্ঞা বলতে পারবে, ব্যাপন ও অবিশ্রবণের মধ্যে পার্থক্য করতে শিখবে, পানি ও খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, উদ্ভিদের পরিবহনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, পানি, খনিজ লবণ এবং সালোক সংশ্লেষণে উৎপাদিত পদার্থের পরিবহন ব্যাখ্যা করতে পারবে, প্রচ্ছেদন কি তা বলতে পারবে, বিভিন্ন ধরনের প্রচ্ছেদন বর্ণনা করতে পারবে, প্রচ্ছেদনের প্রভাবগুলো সম্পর্কে জানতে পারবে এবং পরিশেষে উদ্ভিদের জীবনের প্রচ্ছেদনের প্রয়োজনীয়তা কি তা অনুধাবন করতে পারবে। তাহলে এসো এখন আমাদের পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা জেনে নেই উদ্ভিদের পরিবহন কি। উদ্ভিদের পরিবহন বলতে মাটি থেকে শোষিত পানি, খনিজ লবণ ও পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে স্থানান্তর প্রক্রিয়াকে বোঝায়। এই সকল কাজে পরিবহন টিস্যুর যে জাইলেম এবং ফ্লোয়েম অংশ রয়েছে সেগুলোর মাধ্যমেই উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া সাধিত হয়। এরপর আমরা উদ্ভিদ এবং পানির সম্পর্ক কি সেটা জেনে নেই। আমরা তো জানি যে পানির অপর নাম জীবন। প্রোটোপ্লাজমের প্রায় 90% হচ্ছে পানি, আর প্রোটোপ্লাজমই হলো জীবদেহের ভৌত ভিত্তি। এ কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানির প্রয়োজনীয়তা 1 নম্বর প্রোটোপ্লাজমকে সজীব রাখতে প্রচ্ছেদন ও সালোক সংশ্লেষণ সহ বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালু রাখতে পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। বিপাকীয় অধিকাংশ বিক্রিয়ার সংগঠনে পানি প্রয়োজন হয়। এছাড়া উদ্ভিদের বৃদ্ধি এবং চলনে পানির ভূমিকা অপরিসীম। এখন আমরা পানি শোষণ এবং লবণ পরিশোষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করার আগেই এই প্রক্রিয়াগুলো সম্পর্কে জানি, যেমন ইমবাইবেশন, ব্যাপন এবং অবিশ্রবণ। পানি শোষণ এবং লবণ পরিশোষণে এই তিনটি বিষয় জড়িত। প্রথমে আমরা ইমবাইবেশন কি সেটি আমরা দেখি। কোনো পদার্থ, বিশেষ করে পানিগ্রাহী পদার্থ সমূহ জলীয় বাষ্প শোষণ করে স্ফীত হয়, একে বলা হচ্ছে ইমবাইবেশন। যেমন বর্ষাকালে শুকনা কাঠ পানি শোষণ করে স্ফীত হয়, এই কারণে কাঠের দরজা গ্রীষ্মকালে কি হলো বর্ষাকালে অনেক বেড়ে যায়, আয়তন বেড়ে যাওয়ার কারণে দরজা ঠিক মতো লাগে না। এছাড়াও সেলুলোজ, স্টার্চ, জিলাটিন, প্রোটোপ্লাজম, লবণ ইত্যাদি ইমবাইবেশন। আমরা তো দেখছি বর্ষাকালে লবণ যখন আমরা কি হলো লবণ যখন রাখি তখন কি হবে, যে জলে বাষ্প শোষণ করে লবণ গলে যায়। এটা একটা ইমবাইবেশন প্রক্রিয়া। এখন আমরা আসবো ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপে কোনো দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়াকে বলা হচ্ছে ব্যাপন।
আর দ্রাবকের এরূপ ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে বলা হচ্ছে ব্যাপন চাপ। দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যকে বলা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি, ডিফিউশন প্রেসার ডিফিসিট বলা হয়। ব্যাপন চাপের ঘাটতির ফলে একটি কোষ থেকে অন্য একটি কোষে পানি প্রবেশ করে। কাজেই উদ্ভিদ জীবনে পানি শোষণের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চিত্রে লক্ষ্য করছি যে একটি বিকারে পানি রয়েছে, সেই পানিতে কিছু পরিমাণ স্যাপ্রোনিল বা অন্য কোনো লাল রঞ্জক মিশানো হলো, সাথে সাথে সেটি পানির সমস্ত অংশে মিশে গেছে, এটাকে বলা হচ্ছে ব্যাপন। এখন ব্যাপনের গুরুত্বটা কি আমরা দেখি। উদ্ভিদ জীবনে ব্যাপনের গুরুত্ব অপরিসীম। যেমন 1 নম্বর, কি বায়ুমণ্ডল এবং উদ্ভিদ দেহের ভিতরের যে গ্যাসীয় আদান প্রদানগুলো ঘটে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। আবার পত্ররন্ধ্র পাতার মধ্যে যে রন্ধ্র রয়েছে এটাকে পত্ররন্ধ্র বলা হয়। পত্ররন্ধ্রের মোচন এবং বন্ধ এগুলো ব্যাপন প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। খনিজ লবণ পরিশোষণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। রসস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং প্রচ্ছেদনের সময় যে জলীয় বাষ্প উদ্ভিদ দেহ থেকে বাতাসে ছড়িয়ে পড়ে সেটি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর আমরা আসবো অবিস্রবণ বা অসমোসিস। একই দ্রাবক এবং দ্রব্য বিশিষ্ট দুইটি ভিন্ন মাত্রার দ্রবণকে বৈষম্যবিদ্ধ পর্দা দ্বারা যদি পৃথক রাখি তাহলে দেখা যাবে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে অবিস্রবণ। এই প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। এক্ষেত্রে মূলরোমের কোষ প্রাচীর বৈষম্যবেদ্ধ পর্দা হিসেবে কাজ করে। এখন অবিস্রবণের গুরুত্বটা কি? উদ্ভিদ জীবনে অবিস্রবণের গুরুত্ব অপরিসীম। যে 1 নম্বর, পানি পরিশোষণ অবিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। পানি সুষম বন্টন উদ্ভিদের বিভিন্ন অংশে এবং বিভিন্ন কোষে পানি সুষম বন্টন অবিস্রবণের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। আর প্রচ্ছেদন হার নিয়ন্ত্রণ করে। রেণু এবং ফলের বিস্তার এর সংগঠনে অবিস্রবণ গুরুত্বপূর্ণ। বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি এবং উদ্ভিদের সতেজতা নির্ভর করে অবিস্রবণ প্রক্রিয়ার উপরে। আর পত্ররন্ধ্র খোলা বা বন্ধ নিয়ন্ত্রণ হয় অবিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এখন আমরা আসবো অবিস্রবণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য। মূলত অবিস্রবণ ব্যাপন প্রায় একই রকম, তবে এখানে কিছু পার্থক্য রয়েছে। আমরা পার্থক্যগুলো দেখি। যে 1 নম্বর হচ্ছে বস্তুর প্রবাহ। যে দুটি ভিন্ন ঘনমাত্রা দ্রবণকে যদি একটি অর্ধবেত পদ্ধতি দ্বারা পৃথক রাখি তাহলে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক সমূহ বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। এটাই হচ্ছে অবিস্রবণ। আর ব্যাপনটা হচ্ছে তার উল্টাটা, অর্থাৎ ঘন দ্রবণ থেকে দ্রাবক সরাসরি হালকা দ্রবণের দিকে প্রবাহিত হয়। এখন অবিস্রবণের ক্ষেত্রে একটি অর্ধবেত বৈষম্যবদ্ধ পর্দার প্রয়োজন হবে, কিন্তু ব্যাপন প্রক্রিয়ার জন্য কোনো অর্ধবেত পর্দার প্রয়োজন হয় না। এখন গুরুত্ব, মূলরোম কর্তৃক মাটি থেকে পানি শোষিত হয় অবিস্রবণ প্রক্রিয়ায়, আর কোষ থেকে কোষে পানি গমন করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। রসস্ফীতি চাপ, রসস্ফীতি চাপের সৃষ্টি হয় অবিস্রবণে, কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় কোনো অবিস্রবণ কি ব্যাপন প্রক্রিয়ায় রসস্ফীতি চাপের সৃষ্টি হয় না। এরপর আমরা আসবো পানি শোষণ। উদ্ভিদের মূলরোমের সাহায্যে অবিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে, আমরা পূর্বেই আলোচনা করেছি। এক্ষেত্রে প্রথমত প্রচ্ছেদনের ফলে প্রথমে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, ফলে পাশের কোষ থেকে পানি পাতার কোষে প্রবেশ করে। একইভাবে দ্বিতীয় কোষটিতেও ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়। এভাবে ব্যাপন চাপ ঘাটতির ফলে ক্রমান্বয়ে শাখা প্রশাখা হয়ে মূলে মূলরোম পর্যন্ত বিস্তৃত হয় এবং এখানে মূলরোমে এসে একটি শোষক শক্তির উদ্ভব ঘটে। যেমন উদ্ভব হতো, যার কারণে
কি হবে, মাটিস্থ কৌশিক পানি সমূহ মূললোমের কোষে প্রবেশ করে। এখন এরপর মূললোমের কোষগুলো শোষক শক্তির কারণে অবিস্রবণ ব্যাপন প্রক্রিয়ায় মাটিস্থ কৌশিক পানি মূললোমের কোষে প্রবেশ করে। এভাবে মূললোমের এক কোষ থেকে অন্য কোষ হয়ে শেষ পর্যন্ত কর্টেক্সে প্রবেশ করে। এই কাজটি কোষ থেকে কোষান্তরে অবিস্রবণ পদ্ধতি বলা হয়। একইভাবে পানি অন্ততঃ পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়। যখনই পানিটা পরিবহন কলাগুচ্ছে পৌঁছায় তখন কি হলো, পরিবহন কলাগুচ্ছের বিশেষ করে জাইলেম টিস্যুর একটি উপাদান হচ্ছে জাইলাম ভ্যাসেল। জাইলাম ভ্যাসেলে যখন প্রবেশ করে তখন এটা একটি টিউবের মতো বা নলের মতো হয়ে নলের মতো, এই কারণে কি হয়, এই নল বই পানিটা উদ্ভিদের বিভিন্ন অংশে সরবরাহ হয়। এভাবে পানি পরিশোষণ ঘটে। এখন আমরা খনিজ লবণ পরিশোষণ কিভাবে ঘটে আমরা দেখি। প্রথমেই যে উদ্ভিদ নিজের জন্য প্রয়োজনীয় মৌলিক পদার্থের বেশিরভাগ মাটিস্থ খনিজ লবণ থেকে সংগ্রহ করে। তবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন প্রভৃতি মৌলিক উপাদানগুলো উদ্ভিদ বায়ু বা পানি থেকে সরাসরি গ্রহণ করতে পারে। তবে অধিকাংশ লবণ, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ব্রোন, কপার, মলিবডেনাম, ক্লোরিন, সোডিয়াম ইত্যাদি মাটিস্থ পানিতে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন বা অ্যানায়ন হিসাবে অবস্থান করে। সাধারণত ক্যাটায়নগুলো যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার এবং জিঙ্ক, এবং সাধারণ অ্যানায়নগুলো নাইট্রোজেন, ফসফরাস, ব্রোন, সালফার, ক্লোরিন। এগুলো যথাক্রমে নাইট্রেট, ফসফেট, ব্রোমেট, সালফেট, ক্লোরাইড হিসাবে মাটির পানিতে অবস্থান করে। মূলের অগ্রভাগ কোষ বিভাজন অঞ্চলে নূতন সৃষ্ট কোষগুলোই পরিশোষণে অধিক সক্রিয় থাকে। মূলম দিয়েও কিছু পানি পরিশোষিত হয়। লবণ পরিশোষণ একটি জটিল প্রক্রিয়া। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি নিষ্ক্রিয় পরিশোষণ আর একটি সক্রিয় পরিশোষণ। প্রথমে আমরা আসবো নিষ্ক্রিয় পরিশোষণ। লবণ পরিশোষণ যে প্রক্রিয়ায় কোনো বিপাকীয় শক্তি বা এটিপি প্রয়োজন হয় না তাকে নিষ্ক্রিয় পরিশোষণ বলা হয়। এই প্রক্রিয়ার উদ্ভিদে খনিজ লবণ শোষণ ব্যাপন প্রক্রিয়া ঘটে। নিষ্ক্রিয় লবণ পরিশোষণ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে, যেমন ব্যাপন চাপ মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, মাস বা ফ্লো মতবাদ, ডনেল ইকুইবিডিয়াম মতবাদ। এগুলো আমরা উচ্চতর ক্লাসে জানবো। এরপর সক্রিয় লবণ পরিশোষণ। লবণ পরিশোষণ যে প্রক্রিয়ায় বিপাকীয় শক্তি বা এটিপি এর প্রয়োজন হয় তাকে সক্রিয় লবণ পরিশোষণ বলে। সক্রিয় লবণ পরিশোষণ মতবাদগুলো হচ্ছে আয়ন বায়ক মতবাদ, তারপরে সাইটোক্রোম মতবাদ, তারপরে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সফার মতবাদ। এগুলো আমরা উচ্চতর শ্রেণীতে পড়ব। এখন আমরা আসবো সক্রিয় লবণ পরিশোষণ ও নিষ্ক্রিয় লবণ পরিশোষণের মধ্যে বৈসাদৃশ্য। এক নম্বর হচ্ছে শক্তি, বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ দরকার সক্রিয় শোষণে, আর নিষ্ক্রিয় শোষণে শক্তি প্রয়োজন হয় না। আর দুই নম্বর হচ্ছে শোষণ হার, যে এখানে সক্রিয় সক্রিয় পরিশোষণে শোষণ হার বৃদ্ধি পাবে, আর নিষ্ক্রিয় শোষণে শোষণ হার বৃদ্ধি পাবে না। অ্যাননের আকৃতি, ক্যাটায়ন এবং অ্যানন শোষণ একই সাথে সংগঠিত হয়, আর নিষ্ক্রিয় লবণ পরিশোষণে একই সাথে সংগঠিত হবে না। বাহক, বাহক আয়ন বাহক বা বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়, তবে এখানে কোনো বাহক অণু বা আয়নের দরকার হয় না।
এরপর আমরা আসবো উদ্ভিদের পরিবহন। উদ্ভিদ জীবনে মধ্যে পানি, খনিজ লবণ এবং পাতায় উৎপাদিত খাদ্যের চলাচলকে উদ্ভিদের পরিবহন বলা হয়। মূলম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ জাইলেম, ভ্যাসেলের মাধ্যমে উদ্ভিদের পাতায় পৌঁছায়। পাতায় উৎপাদিত খাদ্য ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। এছাড়া উদ্ভিদের অন্যান্য জৈব যৌগগুলো একই সাথে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিভিন্ন দিকে, এমনকি একই সাথে বিপরীত দিকেও প্রবাহিত হতে পারে। এখন উদ্ভিদে পরিবহনের প্রয়োজনীয়তা কি? উদ্ভিদ জীবনে পরিবহনের প্রয়োজনীয়তা অপরিসীম। যেমন ১ নম্বর সালোক সংশ্লেষণে উৎপাদিত খাদ্যসমূহ পাতায় পৌঁছানো পরিবহনের মাধ্যমে সংগঠিত হয়। পানি, খনিজ লবণ ও অন্যান্য প্রয়োজনীয় জৈব যৌগসমূহ বিক্রিয়াস্থলে পৌঁছায়। কোষ ও উদ্ভিদের বিভিন্ন অংশে সজীব ও সতেজ রাখার জন্য খনিজ পুষ্টি সে সকল অংশে পৌঁছায়। অন্যথায় পানি ও খনিজ লবণের অভাবে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে। মোট কথা, পরিবহন উদ্ভিদ জীবনে একটি অতি প্রয়োজনীয় কার্যক্রম। এখন আমরা আসবো কোষ রসের আরোহণ। প্রথমে আমরা আসবো কোষ রসটা কি। কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কোষ রস বলা হয়। কোষ রসের আরোহণ কিভাবে ঘটে আমরা দেখি। মূল থেকে উদ্ভিদের সর্বোচ্চ শাখায় এবং পাতায় কোষ রস পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ রসের আরোহণ। প্রথমে মাটিতে থাকা পানি এবং খনিজ লবণসমূহ মূলরোম থেকে মূলের পরিবহন কলায় পৌঁছায়। এই ধাপে অবিশ্রবণ, ব্যাপন এবং প্রসারণ তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে মূলের পরিবহন কলা থেকে জাইলেম, ভ্যাসেলের মাধ্যমে পাতায় পৌঁছায়। এক্ষেত্রে প্রসারণ টান গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন আমরা কোষ রস উত্তোলনের একটি পরীক্ষা আমরা দেখব। যে পরীক্ষণের জন্য একটা উপকরণ দরকার হবে। সেই উপকরণগুলো প্রথমে পিপারমিন নামক একটি উদ্ভিদ, একটি বোতল, পানি এবং স্যাপ্রানিল বা লাল কালি আর পদ্ধতি। এখানে আমরা প্রথমে একটি বোতলে কিছু পরিমাণ পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা স্যাপ্রানিল বা লাল কালি মিশাবো। তারপর মূলসহ একটি তাজা উদ্ভিদ এমনভাবে স্থাপন করব যেন মূলগুলো পানিতে ডুবে থাকে। এই অবস্থায় বোতলটিকে কয়েক ঘন্টা আমরা রেখে দেই। আমরা লক্ষ্য করছি যে এখানে একটি বোতল আছে, বোতলে লাল মানে কি স্যাপ্রানিল যুক্ত বা লাল কালি যুক্ত পানি নেওয়া হয়েছে এবং বোতলের মুখটি কি হয় কি বলবো এঁটে দেওয়া হয়েছে। এই অবস্থায় আমরা কিছুক্ষণ রেখে দিলাম। পর্যবেক্ষণ। এখন ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে কাণ্ডের মধ্য দিয়ে লাল রংযুক্ত পানি ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে এবং ক্রমশ শাখা প্রশাখা হয়ে উদ্ভিদের সকল অংশ ছড়িয়ে পড়ছে। এ থেকে আমরা এখন এটা বলতে পারি যে উদ্ভিদের মূলরোম দিয়ে যে পানি শোষিত হচ্ছে তা উদ্ভিদের উপরের অংশে উত্তোলিত হয়। এইভাবে আমরা কোষে রস উত্তোলন প্রক্রিয়াটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি। এখন আমরা আসবো প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন। এটা একটি উদ্ভিদ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রচ্ছেদন উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পকারে অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রচ্ছেদন। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ টবকে একটি বেলচা দ্বারা ঢেকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর দেখা যাবে বেলচারের গায়ে বিন্দু বিন্দু আকারে পানি জমা হয়েছে। এই পানিটা এসেছে আসলেই প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ থেকে। উদ্ভিদের প্রচ্ছেদন অঙ্গ যে কাণ্ডের কিউটিকল, পাতার স্টোমেটা, কাণ্ডের লেন্টিসেল এগুলোর মধ্য দিয়ে প্রচ্ছেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন আমরা আসবো প্রচ্ছেদনের প্রকারভেদ। কোন অঙ্গের মধ্য দিয়ে প্রচ্ছেদন ঘটছে তার উপর নির্ভর করে প্রচ্ছেদন প্রক্রিয়াকে ৩টি ভাগে ভাগ করা হয়। ১ নম্বর পত্ররন্ধ্র প্রচ্ছেদন বা স্টোমেটাল ট্রান্সপিরেশন, ২ নম্বর কিউটিকুলার প্রচ্ছেদন বা কিউটিকুলার ট্রান্সপিরেশন, এন্ড ৩ নম্বর লেন্টিকুলার প্রচ্ছেদন বা লেন্টিকুলার
ট্রান্সপিরেশন। এখন আমরা পত্ররন্ধ্র প্রচ্ছেদন কি সেটা আমরা দেখি। পত্ররন্ধ্র প্রচ্ছেদন, পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রচ্ছেদন ঘটে তাকে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন বলে। কোন উদ্ভিদের মোট 90 থেকে 95% প্রচ্ছেদন এই প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। এখন পত্ররন্ধ্র কি সেটা আমরা দেখি। পাতার ঊর্ধ্ব এবং নিম্নতলে বহিতকে অবস্থিত দুইটি রক্ষী কোষ, যেগুলোকে ইংরেজি গার্ড সেল বলা হয়, দ্বারা বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে, এদেরকে বলা হয় পত্ররন্ধ্র। কচি কাণ্ডে, ফুলের পাপড়ি বা বৃত্তিতেও পত্ররন্ধ্র থাকতে পারে। প্রতিটি পাতার 1 বর্গ সেন্টিমিটার এলাকায় সাধারণত 1000 থেকে 60,000টি পত্ররন্ধ্র থাকতে পারে। এখন আমরা চিত্রের মাধ্যমে আমরা পত্ররন্ধ্রের গঠনটাকে দেখি। এখানে আমরা এক পাতার ঊর্ধ্বত্বকে আর নিম্নত্বকে একটি ছিদ্র দেখা যাচ্ছে, একে বলা হচ্ছে স্টোমা বলা হয়। বহুবচন স্টোমা, একবচন স্টোমেটা। আর এটি দুইটি গার্ড সেল দ্বারা পরিবৃত থাকে। এই যে একটু লম্বাটে দুটি বাঁকানো অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ বা গার্ড সেল দিয়ে পরিবেষ্টিত থাকে। এই গার্ড সেল যখন স্ফীত হয়ে যায় তখন পত্ররন্ধ্র খুলে যায়, আর যখন সংকুচিত হয় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে, যার কারণে এখানকার দ্রবণের পরিমাণ বেশি থাকে, দ্রবণের ঘনত্ব থাকে বেশি থাকে, পার্শ্ববর্তী কোষগুলো থেকে পানি এখানে এসে স্ফীত হয়ে যায় কোষ দুটি, যার কারণে দিনের বেলা এটা খোলা থাকে। পত্ররন্ধ্র প্রচ্ছেদন প্রক্রিয়াটা কিভাবে ঘটে আমরা দেখি। পত্ররন্ধ্র খোলা অবস্থায় প্রচ্ছেদন ঘটে। শোষণকৃত পানি মূল থেকে কাণ্ডে এবং শাখা প্রশাখায় হয়ে পাতায় পৌঁছায়। অতঃপর সেই পানি পাতার শিরা উপশিরার মাধ্যমে পাতাস্থ পরিচ্ছেদ প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পৌঁছায়। পাতার অভ্যন্তরস্থ ও বহিস্থ তাপ, চাপ ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার ফলে পরিণত বাষ্প পাতার কোষগুলোর আন্তঃকোষীয় ফাঁকে অবস্থান করে এবং বায়ুকুঠিতে জমা থাকে। পরে পত্ররন্ধ্রের মোচনের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় সেগুলো বাতাসে ছড়িয়ে পড়ে। এখানে আমরা পত্ররন্ধ্রের মাধ্যমে প্রচ্ছন্ন প্রক্রিয়াটা দেখানো হয়েছে। এখানে আমরা দেখছি যে এগুলোকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা কোষ, এগুলোকে বলা হচ্ছে পলিসেড প্যারেনকাইমা কোষ। পলিসেড প্যারেনকাইমা কোষে প্রচুর পরিমাণ ফাঁকা থাকে, এগুলোকে বলা হচ্ছে বায়ুকুঠরি। এই বায়ুকুঠরিতে জলীয় বাষ্পগুলো কি থাকে, জলীয় বাষ্প থাকে এবং পত্ররন্ধ্র যখন খুলে দিনের বেলায় তখন এগুলো বাতাসের সংস্পর্শে এসে বায়ুমণ্ডলে চলে যায় ব্যাপন প্রক্রিয়ায়। এখন আমরা আসবো কিউটিকুলার প্রচ্ছেদন। কিউটিকুলার বা ত্বকীয় প্রচ্ছেদন, উদ্ভিদের ত্বক বা কিউটিকুলের মাধ্যমে যে প্রচ্ছেদন ঘটে তাকে বলা হচ্ছে কিউটিকুলার প্রচ্ছেদন। যেমন এখানে পাতা বা কাণ্ডের বহিত্বকের উপর দিয়ে কিউটিন নামক স্নেহজাতীয় পিচ্ছিল পদার্থের একটা আবরণ থাকে, এটাকে বলা হচ্ছে কিউটিকল। যে সকল উদ্ভিদের কিউটিকলটা অত্যন্ত পাতলা, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিউটিকলের নিচে যে বহিত্বক থাকে, বহিত্বকীয় কোষগুলো বাতাসের সংস্পর্শে এসে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিউটিকলের মধ্য দিয়ে জলীয় বাষ্প বাতাসে মিশে যায়। এই প্রক্রিয়ায় খুব সামান্য পরিমাণ প্রচ্ছেদন ঘটে থাকে, প্রায় 3% বা 2% হতে পারে। এখন আমরা লেন্টিকুলার প্রচ্ছেদন আমরা আসবো। লেন্টিসেলের মাধ্যমে যে প্রচ্ছেদন ঘটে তাকে লেন্টিকুলার প্রচ্ছেদন বলে। লেন্টিসেলটা কি সেটা আগে এখন আমরা জানি যে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে গিয়ে এক ধরনের ছিদ্র সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে লেন্টিসেল। যেমন এখানে একটা বয়স্ক উদ্ভিদের বাকল কেটে গেছে, গিয়ে একটা ছিদ্র সৃষ্টি হয়েছে, এটাকে কি বলা হচ্ছে, লেন্টিসেল বলা হয়। এই লেন্টিসেল বা এই ছিদ্রের কারণে
কি হবে যে কি হলো বাইরের বায়ু সরাসরি তৈক কোষের সংস্পর্শে আসে, যার কারণে ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কোষের পানিটা ছড়িয়ে পড়ে। এটাকে বলা হচ্ছে লেন্টিকুলার প্রচ্ছদন। এক্ষেত্রে খুব সামান্য পরিমাণ ওই 2 থেকে 3% প্রচ্ছদন এই প্রক্রিয়ায় সংঘটিত হয়। এখন প্রচ্ছদনের প্রভাবক সমূহ, প্রথমে আমরা বাহ্যিক প্রভাবক, যে কি তাপমাত্রা হ্রাস বৃদ্ধির উপরে নির্ভর করছে প্রচ্ছদন প্রভাবক, প্রচ্ছদন হার, আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে প্রচ্ছদন হার কমে যাবে, আর্দ্রতা কম থাকলে আপেক্ষিক প্রচ্ছদন হার বৃদ্ধি পাবে। এরপর আলো, দিনের বেলায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়, যার কারণে স্টোমেটা গুলো খোলা থাকে, এই দিনের বেলায় প্রচ্ছদন হার বেশি হয়। তারপর হচ্ছে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের কারণে কি হলো জলবাষ্পপূর্ণ বায়ু একদিকে চলে যায় এবং সেখানে শুষ্ক বায়ু চলে আসে, শুষ্ক বায়ুতে প্রচ্ছদন হার বেড়ে যায়। বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ যেখানে বেশি থাকবে প্রচ্ছদন হার কম হবে, যেখানে কম থাকবে সেখানে বেশি হবে। আর একটি মাটিস্থ পানি, যেহেতু হচ্ছে মূলম দিয়ে মাটি থেকে পানি সংগ্রহ করে, এখন পানির প্রাপ্যতার উপর নির্ভর করেই প্রচ্ছদন হার কম বেশি হয়। এখন প্রচ্ছদনের আভ্যন্তরীণ প্রভাব, যে 1 নম্বর পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র পাতার আকারের উপর নির্ভর করে, পত্ররন্ধ্র যত বেশি হবে তত বেশি প্রচ্ছদন সংঘটিত হবে। পত্রের সংখ্যা, কোন একটা উদ্ভিদের পাতা যত বেশি হবে পত্রের সংখ্যা বেশি, পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হবে, সেখানে বেশি পরিমাণ প্রচ্ছদন ঘটবে। পত্রফলকের আয়তন যত বড় হবে প্রচ্ছদন হারও তত বাড়বে। উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন, অর্থাৎ উদ্ভিদের বায়বীয় অঙ্গের আয়তন উদ্ভিদটা যত বড় হবে তত বেশি প্রচ্ছদন ঘটবে। মেসোফিল টিস্যুতে পাতার অন্তর্গঠনে আমরা মেসোফিল টিস্যু নামক এক ধরনের টিস্যু দেখেছি, সেগুলোতে যদি বেশি পরিমাণ পানি থাকে তাহলে বেশি পরিমাণ জলীয় বাষ্প প্রচ্ছদন প্রক্রিয়ায় বাইর হতে পারে। আর যে উদ্ভিদের জীবনী শক্তি যত বেশি হবে, বিপাকীয় ক্রিয়া যত বেশি চলবে, সেই উদ্ভিদের প্রচ্ছদন হারটাও তত বেশি হবে। এখন প্রচ্ছদনের গুরুত্ব, আমরা তো জানি প্রচ্ছদন একটি গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, তবে প্রচ্ছদন ঠিক উদ্ভিদের কি উপকার করছে সে সম্পর্কে এখনো বিজ্ঞানীরা পুরোপুরি একমত হতে পারেনি, বিভিন্ন মতামত এখানে রয়েছে। তবে যাই হোক, মানে প্রকৃতপক্ষে প্রচ্ছদনের ফলে উদ্ভিদের কিছু উপকার হয়, এগুলো আমরা দেখি। যেমন 1 নম্বর পানি শোষণ, প্রচ্ছদন প্রক্রিয়ার মাধ্যমে পানি একটা কি হলো জাইলেম অবক্ষয় একটা টানের সৃষ্টি হয়, যার কারণে মূললোম থেকে পানি উপরে উঠতে থাকে। তারপর পানি ও খাদ্য রস উত্তোলন, পানি উত্তোলনের সাথে সাথে এর সাথে খাদ্য রস দ্রবীভূত হয়েও এই উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। লবণ পরিশোষণ এই প্রচ্ছদন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়, আর খাদ্য পরিবহন এটাও হয়। আর হচ্ছে প্রচ্ছদন প্রক্রিয়ার মাধ্যমে কি হলো বর্জ্য পদার্থ সহ কি অপ্রয়োজনীয় পানিগুলো বাইরে মুক্ত হয়, যার কারণে সকল ধরনের বিপাকীয় ক্রিয়াগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। তারপর কি বিপাকীয় ক্রিয়ার ফলে যে তাপ সৃষ্টি হয় সেটা পানির মাধ্যমে প্রচ্ছদন প্রক্রিয়ায় বাইরে নির্গত হয়, যার কারণে উদ্ভিদের তাপ স্বাভাবিক থাকে এবং বিভিন্ন জৈব-রাসায়নিক ক্রিয়াগুলো সুচারুরূপে সংঘটিত হয়। এখন আমরা যে প্রচ্ছদন প্রক্রিয়া যদিও উপকার করছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রচ্ছদন প্রক্রিয়াটি একটি কিন্তু যেহেতু পানি প্রচ্ছদন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে মুক্ত হয়, সেহেতু এটি একটি অবশ্যই ক্ষতিকর একটি প্রক্রিয়া। তারপরে এই প্রক্রিয়াটি ক্ষতিকর হলেও এটি কিন্তু উদ্ভিদের জন্য অতীব জরুরি, যার কারণে উদ্ভিদের
পানি সরবরাহ হয়, খনিজ লবণ খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। যদি প্রস্রবণ না থাকতো তাহলে এগুলো পরিবাহিত হতো না। এর ফলে উদ্ভিদের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হতো এবং উদ্ভিদের মৃত্যু ঘটতে পারত। কাজেই প্রস্রবণ প্রক্রিয়াটিকে একটি প্রয়োজনীয় অমঙ্গল হিসেবে বিজ্ঞানীরা মনে করে। তবে হ্যাঁ, পানি শোষণের হার প্রস্রবণের চেয়ে কম হলে উদ্ভিদ দেহ পানি এবং খনিজ লবণের ঘাটতি দেখা দেয়। ফলে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে। তবে ভয়ের কারণ নেই যে এই অবস্থা সৃষ্টি হলে শুষ্ক মৌসুমে বহু উদ্ভিদের পাতা ঝরিয়ে দিয়ে প্রস্রবণ হার নিয়ন্ত্রণ করে। এই কারণে শীতকালে অধিকাংশ উদ্ভিদের পাতা ঝরে যায়। কেন ঝরে যায়? প্রস্রবণ হারকে নিয়ন্ত্রণ করার জন্য। শুষ্ক মৌসুমে মাটিতে পানির প্রাপ্যতা কম থাকার কারণে উদ্ভিদ বেশি পানি শোষণ করতে পারে না। যার কারণে প্রস্রবণ হার যদি পূর্বের মতো থাকতো তাহলে উদ্ভিদের সমস্যা হতে পারত। এজন্য কি করে যে এই শুষ্ক মৌসুমে উদ্ভিদের পাতাগুলো ঝরানোর কারণে প্রস্রবণ হারটা নিয়ন্ত্রণ হয়ে যায় এবং প্রস্রবণ হার অত্যন্ত কম হয়। যার কারণে উদ্ভিদ এই অবস্থায় বেঁচে থাকতে পারে। যাই হোক, আমরা পাঠের শেষ পর্যায়ে এসেছি। এখন আমরা একটি প্রস্রবণ পরীক্ষা করব। যে প্রস্রবণ সংজ্ঞাটা এখানে মূল তত্ত্ব হিসেবে আমরা ব্যবহার করব। আর প্রয়োজনীয় উপকরণ এখানে দেখতে পাচ্ছি একটি গাছ, টপসহ একটি গাছ, একটি ব্লেজার এবং সে সঙ্গে একটু ভিজা কাপড় লাগবে। এখন কাজের ধারা সেটি হচ্ছে কি, প্রথমে আমরা কি নিব, এই গাছ সহ একটি টব নিব, সেটাকে বেলজার দিয়ে আমরা ঢেকে রাখবো। কিছুক্ষণ আমরা রাখার পর দেখবো যে বেলজারের গায়ে বিন্দু বিন্দু আকারে পানি জমা হয়েছে, বিন্দু জমা হয়েছে। আর এটি হচ্ছে প্রস্রবণ প্রক্রিয়ায় উৎপন্ন পানি। এ থেকে আমরা স্পষ্ট বা নিশ্চিত হতে পারি যে প্রস্রবণ প্রক্রিয়ায় জলীয় বাষ্প আকারে পানি নির্গত হয়। এখন এই ক্লাসটি তোমরা কেমন বুঝলে তার জন্য আমি কয়েকটি প্রশ্ন এখানে তোমাদের উদ্দেশ্যে করতে চাই। 1 নম্বর, ব্যাপন কাকে বলে? ব্যাপন ও অবিস্রবণের মধ্যে পার্থক্যটা কি? পত্ররন্ধ্র কি? প্রস্রবণের প্রভাবগুলো কি কি? আর প্রস্রবণকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন? নিশ্চয়ই এগুলো আমি আমার পাঠ আলোচনার সময় এগুলো বলেছি। তোমরা অবশ্যই এটাকে স্মরণ রেখেছো। তোমরা বাসায় বসে এগুলো উত্তর করবে। এখন তোমরা খাতা কলম বের করো। নিশ্চয় তোমাদের কাছে খাতা কলম রয়েছে এবং বাড়ির জন্য আমি 2টি কাজ দেব। এই 2টি কাজ করে তোমাদের বিষয় শিক্ষককে জমা দিবে। 1 নম্বর হচ্ছে পত্ররন্ধ্র প্রস্রবণ কিভাবে ঘটে তা চিত্রসহ বর্ণনা করো। আর উদ্ভিদ জীবনে প্রস্রবণের গুরুত্ব আলোচনা করো। এখন করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে ও পরিবারকে নিরাপদে রাখো। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো পাঠ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো।